দুটো টপিকে কথা বলা খুব প্রয়োজন বলে আমার মনে হলো, তাই দুটো টপিকে কথা বলতে আমি এলাম। মানে এই ভিডিওতে আমি দুটো টপিক কভার করব। প্রথম হচ্ছে বাচ্চাটার কোথায় থাকা উচিত। যে পাতানো দিদি যে কথাটা তুলেছে হোস্টেলে থাকা উচিত, সেই ব্যাপারে আমি সম্পূর্ণ একমত, এবং তার কারণগুলো মানে আমার তরফের যে রিজনগুলো, আমার যে পয়েন্ট অফ ভিউ, সেগুলো একটা একটা করে তোমাদের সামনে তুলে ধরবো। সঙ্গে থেকো। আর একটা ইম্পর্টেন্ট কথা বলার আছে, সেটা হচ্ছে দলাদলির ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করব। হঠাৎ করে দেখেছো কি বিপক্ষের লাইভে বিপক্ষের কোর্ট কেসের সম্বন্ধে কিছু বলা বন্ধ হয়ে গেছে? কারণ একটা জিনিস হচ্ছে যে টিনার তরফ থেকে আমরা কোর্ট কেস সম্বন্ধে কিছুই জানতে পারিনি, ঠিক আছে, কোনোদিনই জানতে পারতাম না। বড় জোর কন্টেন্ট করার জন্য বলতো যে আমি অমুক জায়গায় যাচ্ছি, কাজ ফাজ কিছু দেখাতো না, কোর্ট চত্বর দেখাতো না। বিপক্ষ থেকে কোনো জিনিস এলে ও কাউন্টার করেছে, কিন্তু নিজে থেকে কোনো খবর দিত না। সুতরাং টিনার থেকে আমরা কোনোদিনই কিছু পাইনি। বর্তমানে কিছু মানে অতি উৎসাহী দর্শক ভেতরের খবর লিক করে হিরো হতে গিয়ে টিনার ক্ষতি করে দিয়েছে, মনে আছে একবার? তোমরা এর আগেও তো জানো যে কাউকে তুলতে গিয়ে একদম আরো মাটিতে ধপ করে বসিয়ে দিয়েছিল। সেইটুকু ছাড়া টিনার তরফ থেকে ইলিগাল প্রসেস সম্বন্ধে আমরা কিছুই জানতে পারি না। তাহলে আমাদের সবেদল নির্মণী ভরসা ছিল বিপক্ষের লাইফ, কিন্তু বর্তমানে সেখান থেকে কেন কিছু আসছে না, এই ব্যাপারটাও কভার করব। তার আগে হোস্টেলের ব্যাপারটা তোমাদের বলি, সঙ্গে থেকে। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, বাচ্চাটার হোস্টেলে থাকার ব্যাপারে আমি সম্পূর্ণ একমত, যদিও সেটা পসিবল হবে না। কারণ একটা ভালো হোস্টেলে দিতে গেলে যে খরচা লাগে, বাচ্চার বাবা ওই খরচা ওর পেছনে করতে রাজি নয়। কারণ বাচ্চার বাবার বর্তমান চাস্কা কোথাও অন্য কোথাও হয়তো লেগেছে, তাই না? কারণ চাস্কা মানে যে যার মতো তোমরা বুঝে নাও। আপাতত যেটা ভিজিবল আমি সেই চাস্কার কথা বলছি। এই যে ওর আমার ইচ্ছে করে, আমার ভালো লাগা, এক হচ্ছে বাইক, ওর ভালো লাগা। ও কিন্তু ছেলের ভবিষ্যতের কথা একবারও ভাবেনি। মা কিন্তু ভেবেছিল। আজকে টিনা রুখে দাঁড়িয়েছিল বলে ওই যে 10 লাখ টাকা, যে 5 লাখ টাকা বাচ্চার জন্মের পরই বাবা মা দুজনের মিলিত প্রচেষ্টায় তোমাদের ওই ইয়েতে পোস্ট অফিসে জমা হয়েছিল, এবং বাচ্চার বাবা প্রাণপণে উস্কানি দিয়ে ওটা তুলে নিতে চেয়েছিল। বুঝতে পারছো? তুলে নিতে চেয়েছিল এই বলে যে ওইটা সাইন করে দিয়ে দিতে হবে, কারণ ওটা যেহেতু মানে জয়েন্ট সিগনেচারে আছে, ওই জন্য টাকাটা বেঁচে গেছে। টিনা রুখে দাঁড়িয়েছিল, দেয়নি। টিনা দেয়নি বলে বাচ্চার তরফের ওই টাকাটা বেঁচে গেছে। তবে কতদিন আর 10 বছর অব্দি বাচ্চা হয়তো জানতেও পারবে না। এগুলো তার বাচ্চা জানতে পারছে না, এই আমরা জানতে পেরেছি। ডিভোর্সের 3টে শর্তের মধ্যে এটা একটা ছিল। তাহলে মা বাচ্চার জন্য জমাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই 5 লাখ টাকা জমানো হয়েছিল টিনারই আগ্রহে। হয়তো টিনা আজকে গয়না বানাচ্ছে, একটা সামান্য আংটি বানিয়েছে, তাইতে এদের চোখ টাটিয়ে যাচ্ছে যে বাচ্চার জন্য করা উচিত। বাচ্চার জন্যই করছে, এবং যা থাকবে বাচ্চার নামেই থাকবে। টিনা তো অন্য কোনো সন্তান নেই, তাই না? আর দ্বিতীয় কথা, এই লোকটা কিন্তু বাচ্চার নামের টাকা যে কোনো আরামবাগে গিয়ে আরাম করে বালিশে মাথা দিয়ে চলে আসতো না, তার কোনো গ্যারেন্টি নেই। কিন্তু আজকের টপিকটা হচ্ছে সে অন্য। বাচ্চাটার হোস্টেলে থাকার একান্ত দরকার। কারণ কি, বর্তমানে যে পরিবেশে রয়েছে, যার কাস্টাডিতে ও রয়েছে, সেই পরিবেশটা ওর পক্ষে ঠিক নয়। আজকের ব্লগটা দেখলে তোমরা দেখো, আগেই বলে দিই এই ভিডিওটা আমি আজকে করছি কারণ কাল সারাদিন আমি বাড়ি থাকবো না। তো এটা আমি কাল সকালে পোস্ট করব, কিন্তু মানে এখন থেকে স্কেডিউল করে রেখে দেবো, কাল সকালে পাবে তোমরা। সুতরাং আজকের ব্লগ মানে আমি 19 ফেব্রুয়ারি ব্লগটা বলছি। আজকের ব্লগটা শুরু হলো বাচ্চাটা কি বলে ওটা, কাঠের দরজা মুছছে। এখানে ব্যাপারটা হচ্ছে শুধুই কি দাদু ঠাকুমার এফেক্ট, যে যারা সারাদিন গাধার মতো পরিশ্রম করেন, অক্লান্ত পরিশ্রম করেন, সেইটা দেখে বাচ্চা শিখছে? নাকি বাচ্চা এর আগেও বলেছিল ওর দাদাকে, মানে ওর দাদুকে বলেছিল ভালো করে কাজ করো, না হলে খেতে পাবে না বা খেতে দেবো না, এরকম কিছু একটা বলেছিল? তার সঙ্গে এই ভার্বাল ব্যাপারগুলোও কি থাকছে? খুবই কিন্তু অ্যাবিউজড একটা সিচুয়েশন, খুবই স্যাড সিচুয়েশন ছিল। দেখো ডিজিটাল প্রুফ দিয়ে বলছি। এখানে ব্লগটা শুরু হলো, বাচ্চারা প্রাণপণে তোমার মুছছে, ডাস্টিং করছে, ভিজে ন্যাকড়া দিয়ে ইয়েটা মুছছে। বারবার আমার মাথায় আসছে না টপিকটা, মানে টপিকটা না, ওয়ার্ডটা, দরজাটা মুছছে, ঠিক আছে? এবং পেছন ফিরে বাবাকে বলছে যে দাদু আমায় বলেছে যে বাবাকে তুই বিরক্ত করিস, বাবাকে তুই বিরক্ত করবি না, ডিস্টার্ব করবি না। বাবার মনের এতটুকু প্রসারতা হলো না, সেই বাচ্চাটাকে বলে যে না না, তুমি আমায় কোথায় ডিস্টার্ব করো? তুমি কি আমায় ডিস্টার্ব করো নাকি? তুমি না এলে আমার ভালোই লাগে না। এইরকম একটু মন ভোলানো কথা সে বলতেই পারতো, যেখানে 4 থেকে 5 দিন সে মি টাইম নিয়ে এসছে, সে দিব্যি করে এসছে, আনন্দ করে এসছে, বেশ খানিকটা টাকা খরচা করে এসছে। তাহলে বুঝতে পারছো, টিনা সই করে 10 লাখ টাকা দিয়ে দিলে সে টাকাটা কোন গর্তে যেত? যাই হোক, বলতেই পারতো। বাচ্চাটার ভঙ্গি দেখো, বাচ্চাটা বাবার কাছে গিয়ে দাঁড়ালো না, অভিমান করে পেছন ফিরে বলল আমার ঠাকুরদা আমাকে এইভাবে বলছে। বাবার কাছ থেকে একটু আদর আশা করেছিল। তার বাবা কি বলছে, তুমি কি আমায় ডিস্টার্ব করো নাকি? ডিস্টার্ব করো মানে তার বাবা দেখছে যে এইভাবে যদি আমার প্রাইভেট টাইমে বাচ্চাটার আশাটা আটকে যায় তাহলে ভালো তো। আমাকে কিছু বলতেও হলো না, এবং দাদু বলে দিল, চুকে গেল। বাচ্চাটার ভেতরে কত বড় অভিমান তোমরা বুঝতে পারলে? এখন মাত্র 4 বছর বয়স। 2 নম্বর আর একটা সিচুয়েশন তোমাদের মনে আছে? কিছুদিন আগে বাচ্চাটা অভিমান করে বলছিল, কতক্ষণ তোমার জন্য ওয়েট করলাম, তুমি আমায় আনতে গেলে না, তুমি তো বার্থডে বানাচ্ছিলে। সেই যে বেলুন, মনে আছে?
বেলুন কাণ্ড। তখন ওর বাবা বললো, না আমি তো টিভি দেখছিলাম। এখন ছোট ছেলে, তাকে টিভি দেখছিলাম বলে ইয়ে করে দিল, মানে ভুলিয়ে দিল হয়তো। এই বয়সেও বাচ্চাটা বুঝতে পেরেছে সে বার্থডে বানাচ্ছিল এবং তার মনের মধ্যে আঘাত লেগেছে। মুখখানা মানে কষ্ট কষ্ট করে জিজ্ঞেস করছিল, তুমি তো নিতে এলে না বাপি, তুমি তো বার্থডে বানাচ্ছিলে। মানে বার্থডে বানানোটা তোমার কাছে ইম্পর্টেন্ট, আমাকে নিতে আসাটা ইম্পর্টেন্ট নয়। যত দিন যাবে বাচ্চাটার বোধশক্তি বাড়বে, তার প্রতি অনাদর প্লাস মায়ের জন্য কষ্ট, এই সমস্ত ব্যাপারগুলো তার মধ্যে বাড়বে, গ্রো করবে। যত বড় হবে তত তার মনের মধ্যে জিজ্ঞাসা বাড়বে যে মার সঙ্গে কি একটু দেখা করলে ক্ষতি কি, মা এমন কি করেছে যে মা একটু দেখতে দেবে না, বা বাড়িতে যে কাণ্ডগুলো হচ্ছে। ক্যামেরার সামনেই যদি আমরা এতটা বুঝতে পারি, ক্যামেরার আড়ালে কি হচ্ছে তোমরা বুঝতেই পারছো। ক্যামেরার সামনে আমরা বুঝতে পারছি যে তার দাদু ঠাকুমার উপরও ঠিক খুব একটা সুবিচার হচ্ছে কি, তার ঠাকুমা সারা দিন রাত কাজ করছে, সারা দিন রাত কাজ করছে, ঠিক আছে, কিন্তু কাজের লোকের পয়সা তার কাছে হয় না। এখন আমার যা অবস্থা, আমি কাজের লোক রাখতে পারবো না, কিন্তু এই অবস্থায় মে টাইম নিতে যাওয়া যেতে পারে। আরামবাগ কটেজের দাম নিয়ে তোমাদের হোয়াটসঅ্যাপ চ্যাট আমি দেখিয়েছিলাম, মিনিমাম 32,000 টাকা, এই 3200 টাকা মিনিমাম ওয়ান নাইট। বুঝতে পারছো, পেট্রোলের খরচা আছে, রাস্তায় খাওয়া দাওয়া আছে, ভালো মতো খ্যাটন আছে, বেশ ভালো মতো খ্যাটন আছে। মানে যে রুটি চচ্চড়ি খেয়ে কাটিয়ে দিচ্ছি তা নয়, সেখানে মাটন কষা না চিকেন কষা, তারপরে তোমার নান, তারপরে কি মিক্স ফ্রাইড রাইস, আন্ডা কারি, সমস্ত তোমরা জিনিসগুলো দেখলে। এবং হোটেল রুম এসে টিনার সঙ্গে গ্যাংটকে যাওয়া নয়, যেটা মুড়ি খেয়ে কাটিয়ে দিলে। বুঝতে পারছো, এত ভালো হোটেল রুম, পরিবারের সঙ্গেও গেছে, তোমরা তখন দেখেছো কি এইরকম হোটেল রুমে ছিল। ডরমেটারি দেখোনি, একটা বাড়িতে একটা বড় খাটটা যেটা, সেটাতে মা ছেলে শুয়ে আছে, আর ওদিকে সঙ্গে যে ছেলেটি গেছিল, অমিত নাকি নাম, সে আর তার বাবা কোনো রকমের কাঁটা হয়ে একটা সিঙ্গেল তক্তপোষে শুয়ে আছে, মনে আছে রুমগুলো? তো যাই হোক, এখন এমন পয়সা নেই যে তার মানে মায়ের জন্য কাজের লোক রাখা যায়, কিন্তু এই ঘুরে আসার পয়সাটা আছে। এই তো সেদিন গেছিল, মন খারাপ লাগছে করে হলদিয়া, তখনও খানিকটা পয়সা করে খরচ করে এলো, এখনো খরচ করে এলো। অথচ ছেলে কিন্তু কোথায় পড়ছে তোমরা নিজেরাই দেখো। এই জিনিসগুলো ছেলে বোধ হবে না কিছুদিনের মধ্যে, যে আমাকে একটা ভালো স্কুলে দিলে কটা পয়সা খরচা হয়। এখান থেকে পুর থেকে বাগে যাবার পেট্রোল খরচের মধ্যে একটা বেঙ্গলি মিডিয়ামে, ভালো বেঙ্গলি মিডিয়ামে দিয়ে দেওয়া যায়। তাকে যে ভালোভাবে ট্রিট করা হচ্ছে না, তার বাবার পয়সা অন্য খাতে ব্যয়িত হচ্ছে, বাবার নিজের জন্য ব্যয়িত হচ্ছে, বাবা ক্যামেরার সামনে ইম্পর্টেন্স দিচ্ছে, ব্যাকগ্রাউন্ডে দিচ্ছে না হয়তো। এগুলো ওর লোকটার হাবভাব দেখেই মনে হয়, কারণ সে প্রচন্ড সেলফ স্ট্যান্ডার্ড লোক, সে নিজেকে ছাড়া কাউকে ভালোবাসে না। বাচ্চার পক্ষে এটা কতখানি ক্ষতিকর হবে। তার চেয়ে বাবা সে হোস্টেলে থাক, মাঝে মাঝে যখন দেখা হবে তখন স্বাভাবিক ভালোবাসা তো বাপ মায়ের মধ্যে থাকেই। বাবা যে ভালোবাসে না তা বলছি না, কিন্তু বাবা অতিরিক্ত স্বার্থপর। বুঝতে পারছো, কারণগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি তো। ওই লোকটা কি তার হয়ে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েট করছে, তাকে যারা ঢাকতে আসছে, তাদের কথা ভেবেছে? এই যে এইভাবে বাগে গিয়ে পুরের কথা, পুড়ে গিয়ে বাগের কথা বলে বেড়াচ্ছে, তারই সহ ক্রিয়েটার, কারণ সে তো বলছে যে একজন যদি আমার নাম নিয়ে বলে আমি কি করতে পারি। তার সহ ক্রিয়েটার তার নামকে এমনভাবে মেলাইন করছে, সে যেখানে যাচ্ছে ঠিক সেই জায়গার শর্টস সে আপলোড করছে। এইটুকু তো সে বলতে পারতো অন্তত তার এই কন্টেন্ট দিদিদের খাতিরে। গত বছর কি বলেছিল ওই লোকটা, এমন কোনো কাজ করবো না যাতে আমার জন্য তোমাদের মাথা নিচু হয়। এবছর কারুর পরোয়া করছে? ও ম্যাডামের পরোয়া করেছে। ম্যাডাম বুক ঠুকে বলে গেলেন যে না, 4টে বাইক গেছিল। ম্যাডামকে এসে লাইভ করে ধমকি দিতে হচ্ছে কেসের, বা ঢাকতে হচ্ছে। কারুর পরোয়া করছে যে আমার লিগাল অ্যাডভাইজার কিভাবে এটা ম্যানেজ করবে, আমার কন্টেন্ট দিদিরা কিভাবে আমার ব্যাপার স্যাপারগুলো ম্যানেজ করবে? কারুর দিকেও তাকাচ্ছে না। বুঝতে পারছো, এমনকি তোমার ব্লগগুলো যে বাসি আসছে, বুধবারের ব্লগে ও বলছে মাটন আনবো, চিকেন আনবো, তার মানে ওটা বাসি ব্লগ, সেগুলো ও খেয়াল করছে না। ও বানিয়ে বানিয়ে স্টকে রেখে গেছে। বুঝতে পারছো, মানে হয়তো একদিনে 3টে কি 4টে করে রেসিপি মাকে দিয়ে বানিয়ে রেখেছে। বুঝতে পারছো, তাহলে এইরকম একটা সেলফ সেন্টার্ড লোক, আর সে মায়ের ধারে কাছে তো ছেলেকে ঘেঁচতে দেবে না। মায়ের স্নেহ বা মায়ের যত্ন সে পাবে না। সে নিজে খরচা যদি নাও করে, যদি মায়ের সাথে হাফ হাফ করে নেয় যে তুমি অর্ধেক দাও আমি অর্ধেক দিই, তাও তো করবে না। মিউচুয়াল কাস্টাডি বা কোপারেন্টিং সে নেবে না। আজকে তার লিগাল অ্যাডভাইজার বলেই দিলেন যে আমার কিছু করার নেই, এক্ষেত্রে ক্লায়েন্টের কথাই শিরোধার্য, ঠিক আছে, মানে সেটা নেবে না। তাহলে তোমরা বলো, এই অবস্থায় ছেলেটার ওখানে না থেকে, ছেলেটা যদি একটা ভালো ভদ্র পরিবেশে হোস্টেলে থাকে, কখনো বাবা গিয়ে দেখা করে এলো, কখনো মা গিয়ে দেখা করে এলো, আর হোস্টেলে তো মানে গরমের ছুটিতে আসেই, সেই সময় তার সৎমা এবং বাবা, কারণ ততদিনে নিশ্চয়ই ডিভোর্সটা হয়ে যাবে, সৎমা এবং বাবা একটু কন্ট্রোলে থাকতেই পারে কটা দিন। তারপর মেয়ে বলছি ছেলে চলে যাবে, তখন ওরা যা নিজেদের রেগুলার জীবনটা অতিবাহিত করবে, তাই না? তাহলে তোমাদের কি মনে হয় হোস্টেলে থাকাটা বেটার নয়? দ্বিতীয় কথা হচ্ছে এই যে লটকা ঝটকা তেরি আদায়ে, এটা একটা স্টেজ অবধি ভালো লাগে, একটা বয়স অবধি ভালো লাগে। গ্রামের ছেলে মডার্ন মেয়ে কখনো দেখেনি। বুঝতে পারছো তো, চাঁদও যখন মানুষের খুব কাছে আসে না, মানুষ কি বলে জানো, চাঁদেও দাগ আছে। গ্রামের ছেলে কোনোদিন মডার্ন মেয়ে দেখেনি। সৌন্দর্য দেখেছে? টিনা আমাদের পরমা সুন্দরী, নজর না লাগে।
টিনা আমাদের পরমা সুন্দরী, কিন্তু সেটা হচ্ছে অর্গানিক বিউটি, ন্যাচারাল বিউটি। ও শি ইজ বর্ন বিউটিফুল, বর্ন অ্যাট্রাকটিভ। মাথায় মুখে কিছু করে স্পা করে বা ফল মেখে সবজি মেখে সুন্দর হয়নি, বুঝতে পারছো তো? এই জিনিসটা দেখেছে ও, একটা নরম তুলতুলে মেয়েকে দেখেছে যাকে ও চালাতে পারে, যাকে বুলি করা যায়, যাকে কি বলে ওটাকে, এই মুহূর্তে মাথায় আসছে না, যার উপর হাবি হওয়া যায়। কিন্তু যে মেকি সৌন্দর্য, মেকি সৌন্দর্য, বিউটি প্রোডাক্ট ইউজ করে, স্পা করে, ফেসিয়াল করে, ভুরু প্লাক করে, ডায়েটিং করে, বয়স কমিয়ে নানা রকম ভাবে যে মেকি সৌন্দর্য বা চটকা লটকা লটকা ঝটকা, এইবার বুঝতে পারছো ব্যাপারটা? এইগুলো এ দেখেনি। সুতরাং কি হচ্ছে, নকল মানুষের সবসময় নকলি চিজ পছন্দ হয়, পছন্দ হতে হয়। মানে নকল সোনা দেখেই চোখটা একবারে ঝকঝকিয়ে গেছে, কিন্তু এই ঝকঝকানিটা একটা বয়স পর্যন্ত, বুঝতে পারছো? নকল সোনাটা ইউজ করতে করতে যখন সোনার জলটা উঠে যাবে, ভেতর থেকে তামা বেরিয়ে যাবে, তখন পছন্দ হবে না। কিন্তু কি এরম নকল সোনা যেখানে থাকে না, তারা গ্যারেন্টি দেয় না, তারা ছেড়ে দেখো না, দেখাবো মজা, বুঝতে পারছো? কারণ কি, সে তো নিজেও সবসময় ভয়ে আছে যে আমার উপরে এই রাংতার মোড়া যে চকচকানিটা, এটা চলে গেলে আমার কি হবে। সুতরাং সে তার ব্যবস্থা নিশ্চয়ই করে রেখেছে, নিশ্চয়ই তার ব্যবস্থা করে রেখেছে। এই যে রনু একটা এজ, একটা স্টেজ অবধি যাচ্ছে, তার বাইরে আসছে না। তো হয় ও নিজেরই আর ইচ্ছে করছে না, কিন্তু যেভাবে স্যাড সং দেয়, প্রেমের গান দেয়, তাতে তো মনে হয় ভীষণ ভালোবাসে। কই, এর চেয়ে বেশি কাণ্ড করছে কি সে? করছে না। সুতরাং সে নিজের ব্যবস্থা করে রেখেছে। সুতরাং তাকে ছাড়তে পারা যাবে কিনা, ছাড়তে যদি না পারা যায়, আবার একটা মার্কি আর প্রচন্ড একটা ন্যাস্টি সিচুয়েশনে ক্রিয়েটেড হবে, যেটাই বাচ্চাটার পক্ষে ভালো নয়। কারণ কি, একদিন না একদিন ডিভোর্স হয়ে যাবে, তখন আকাশের চাঁদ মাটিতে আসবে, বাড়িতে আসবে, এবং বাড়িতে এলে উঠোন ঝাড় দেবার ঝাড়ুটা কিন্তু হাতে পৌঁছে যাবে। যে মায়ের জন্য কাজের লোক রাখে না, সে বউয়ের জন্য রাখবে না। যতক্ষণ অধরা আছে, না পাওয়া আছে, সবাই মানে পেতে দেবে না, সবাই মিলে প্রোটেস্ট করছে বাইরে বাড়িতে, তখন পাওয়ার জন্য বড় শখ। যখন জিনিসটা হাতের মধ্যে এসে যাবে, পাওয়া হয়ে যাবে না, তখন আর সেটা পছন্দ হবে না। তখন তার মনে হবে কি জানো, এর থেকে পুরোনোটাই ভালো ছিল, সে তোমার পয়সা বাঁচিয়ে দিত, উল্টে রোজগার করে দিত, বুঝতে পারছো? তখন লাগবে মজা। সেই সময় বাচ্চাটা যেন ধারে কাছে না থাকে। এর থেকে বাবা হোস্টেলে থাকাই ভালো, যেটা হবে না, যেটা হবে না। কারণ হোস্টেলে থাকার যে খরচ, এই খরচ মা দিতে রাজি থাকবে, বাবা দেবে না। হ্যাঁ, একটি কেসে হতে পারে যদি মিউচুয়াল প্যারেন্টিং নেয়, ভাই তুমি অর্ধেক দাও, আমি অর্ধেক দিই, দুজনেই ভালো রোজগারে, ঠিক আছে। কিন্তু সেই সিচুয়েশন অবধি তো যাবেই না। যাই হোক, হোস্টেলে থাকার তরফে আমি পুরোপুরি, কারণ তোমাদের পুরো জিনিসটা বুঝিয়ে দিলাম। এটা সেলফ সেন্টার্ড মানুষের সঙ্গে কি হতে পারে, সেটা হয়তো এটা একটা অনুমান ভিত্তিক মানে ভিডিও করা হচ্ছে, এখানে আমি কোনো স্টেটমেন্ট দিচ্ছি না। হতেই পারে বাচ্চার কপালে ভীষণ ভালো কেউ জুটে গেল, ভগবান করুন যেন তাই হয়, ওই দেব শিশুটা যেন আর কোনো কষ্ট না পায়, ঠিক আছে। কিন্তু এরকম সিচুয়েশন হতেও পারে। তোমরা ইনস্টাগ্রাম রিলে দেখো না, ভরে আছে এরকম জিনিস। বাড়িতে বউ একবারে রাজা বানিয়ে রেখেছে, শিব বানিয়ে রেখেছে, পায়ের জুতোটা পর্যন্ত হাতে করে আঁচল দিয়ে মুছে এনে দিচ্ছে, তখন খুব ভালো লাগছে এক্সট্রা ম্যারিটাল ব্যাপার স্যাপারগুলো করতে। তারপর যখন বউ গলার মঙ্গলসূত্রটা খুলে দিয়ে চলে যায়, যখন এক্সট্রা ম্যারিটাল একদম পিঠে ধাপ্পা নিয়ে মানে একদম লিগাল হয়ে আসে, তখন সে ঠেলা টের পায় এবং তার মনে হয় আগেরটাই ভালো ছিল। যেমন এখন মানে বুড়ো বুড়ি টের পাচ্ছে যে আগে যখন ছিল তখন অন্তত আমরা সঙ্গে যেতে পেতাম, এখন তো আমাদের তড়ি মেরে সরিয়ে দিচ্ছে। তো যাই হোক, এই একটা গেল। আর একটা টপিকের কথা যেটা বলার ছিল, সেটা দলাদলি। টের পাচ্ছ কেন আমরা বিপক্ষের লাইফ থেকে কিছু জানতে পাচ্ছি না? কারণ কি, দলের মধ্যে বিদ্রোহ শুরু হয়েছে, তোমরা টের পাচ্ছ। একজন বিদ্রোহী অলরেডি হয়ে গেছে। ঝিউয়ের সম্বন্ধে কথা বলা বারণ ছিল, ঝিউয়ের সম্বন্ধে কোমর কষে লেগে গেছে, এবং আরো অনেক কথা বেরোবে। আমি আর চুপ করে থাকবো না, এলান হয়ে গেছে। এবং এইখানে একটা দল টের পাচ্ছ, পাতানো দিদি বলছে এটা আমার প্রতিবাদ, ওদিকে ছোট ভাই বলছে আমরা প্রতিবাদ করে আসছি। ভাষাগুলো দেখো, মেল পাবে, ঠিক আছে। তো যাই হোক, প্রতিবাদটা যখন শুরু হয়েছে তখন অনেক দিন আগে, যখন এই তো মানে এই ঘটনাটা, এই কোটিপতি এই যে বাগে গিয়ে পুর বলে মানে পুনর্জীবন দিল, লাইভে পুনর্জীবন দিল। মাঝখানে যে ঘটনাটা হয়েছিল, দল ভাগ হয়ে গেল যখন, তখন এই মানে একটা অভিযোগ উঠেছিল যে ক্লায়েন্টের কথা লাইভে বলে দেওয়া হচ্ছে। উনি নিজে বলেছেন চিৎকার করে, আমি কি কিছু বলেছি? এইটুকুই শুধু বলেছি তারিখ পে তারিখটা মনে রেখেছো, ওই তারিখ পে তারিখ ছাড়া তো কিছু বলা হয়নি। এবার এই জায়গাটায় অনেকে টুক করে সাপোর্ট করে দিচ্ছে, বুঝতে পারছো তো? কায়দাগুলো সব বোঝা যায় ভাই। তো ব্যাপারটা হচ্ছে কি, যে মানুষটা তোমার রূপের প্রশংসা পছন্দ করে, মেয়ে মাত্রই পছন্দ করে, কিন্তু কম বেশি আছে তো, গয়নার প্রশংসা পছন্দ করে, চুলে ফ্যাসিনেশন আছে, চুল সম্বন্ধে কিছু বলে দাও যে এই ভাই তুমি চুলে রিঠে ফল লাগাও, বা তুমি এই কন্ডিশনার ব্যবহার করো, বুঝতে পারছো? আর ঠিক যেখানটা দুর্বল জায়গা, যে জায়গাতে অ্যাটাক করা হচ্ছে, সেখানে টুক করে একটু সাপোর্ট করে দাও। আহা, সোনায় সোহাগা। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে তখন এই টপিকটাই উঠেছিল, এই অ্যাঙ্গেলে গ্রিল করা হচ্ছিল যে ক্লায়েন্টের কথা বাইরে বলে দেওয়া হচ্ছে। তখন শুনেছিলাম লাইভে যে না, শুধু তারিখ পে তারিখটাই বলেছি, আর কি কিছু বলেছি? সত্যি আর কিছু বলা হয়নি, কিছু বলা হয়নি। আর এখন তো মুখে কুলুপ, একদম স্পিকটি নট, বোঝাতে পারলাম নিশ্চয়ই। তো আর বড় করছি না ভিডিওটা। ভালো লাগলে
কমেন্ট বক্স খোলা আছে, তোমাদের মতামত নিশ্চয়ই দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।